দেখো, তাহলে আমি ফার্স্ট বলছি সফটওয়্যার প্রোডাক্টটা কি, ঠিক আছে? সফটওয়্যার প্রোডাক্ট বেসিক্যালি কমপ্লিটলি ডিপেন্ডস অন কাস্টমার ডেভেলপমেন্ট প্রোডাক্ট। এটা বলতে পারো কাইন্ড অফ জেনারিক প্রোডাক্টও, মানে আমরা গতানুগতিক যেটা বাংলায় বলি, যে একটা চলছে, ঠিক আছে, কোনো স্পেসিফিক আউটপুট না হলেও চলবে, দ্যাটস ওয়াই ইট ইজ অলসো কল্ড অ্যাজ জেনারিক, ওকে, অর কাস্টমার ডেভেলপমেন্ট প্রোডাক্ট। এবার কি হয়, যখন আমরা সফটওয়্যার প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে থাকি, বেসিক্যালি দিস কাইন্ড অফ জেনেরিক প্রোডাক্ট আমাদের লার্জ, যেটা কোনো সিস্টেম রয়েছে বা লার্জ কোনো আমাদের সফটওয়্যার ডেভেলপ করতে হবে, অ্যাট দ্যাট টাইমে আমরা এগুলো ইউজ করে থাকি। কাইন্ড অফ ধরো, আমি এসবিআই ব্যাংকের কথা বলছি। প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব করে সফটওয়্যার রয়েছে। লাইক যদি আমি দেখি এসবিআই বা আইসিআইসিআই ব্যাংক বা আইডিবিআই, এগুলোর প্রত্যেকটার কিন্তু সিমিলার কাইন্ড অফ সফটওয়্যার ইউজ হয় না। ব্যাংকের সফটওয়্যার ওভারঅল কনসেপ্টটা একই থাকে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাংকের ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার ইউজ হয়। এবার তোমরা বলবে তাহলে এসবিআই তো প্রচুর, অল ইন্ডিয়াতে প্রচুর ব্রাঞ্চ রয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু সিমিলার সফটওয়্যার ইউজ হয়, ঠিক আছে? আবার কি, যদি আমি আইডিবিআই ব্যাংক দেখি, সেখানেও যতগুলো ইন্ডিয়াতে, অল ইন্ডিয়াতে ব্রাঞ্চ রয়েছে, সেগুলোতেও আমরা সিমিলার কাইন্ড অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করি। তো এই সব কেসে যখন আমরা কোনো লার্জ টাইপ অফ সফটওয়্যার প্রোডাক্ট ইউজ করব, একটা বললাম ব্যাংক, অ্যানাদার ওয়ান হতে পারে মাইক্রোসফট উইন্ডোজ, ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাইক ওরাকেল, এই ধরনের লার্জ লার্জ প্রোডাক্ট গুলোতে আমরা অলওয়েজ সফটওয়্যার প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট ইউজ করে থাকি। মানে কি, দিস সফটওয়্যার প্রোডাক্ট, ঠিক আছে? দেখো, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। এবার হ্যাঁ বললাম, ম্যাম। যেহেতু জেনারিক প্রোডাক্ট, তার মানে কি, ফার্স্ট একটা কোম্পানি এটাকে, এই প্রোডাক্টটাকে নেবে। ধরো আমার কাছে একটা অর্ডার এলো যে আমাকে এই প্রজেক্টটা ডেভেলপ করতে হবে, তাহলে কোম্পানি ফার্স্টে কি করবে, একটা জেনারিক স্টাইলেই প্রোডাক্টটাকে নিয়ে ফেলে। যে ঠিক আছে, আমি ফার্স্টে প্রোডাক্টটাকে নিলাম, তারপর অ্যানালাইসিস করার জন্য কি করে, ফার্স্টে নেয়, নেক্সট কি করে, ডিটারমাইন এটা কতটা ইউজফুল হবে লার্জ ক্রস সেকশন এরিয়াস ফর ইউজারের ক্ষেত্রে। ক্রস সেকশন এরিয়াস কেন বললাম, কারণ তোমাদের অলরেডি প্রিভিয়াসলি আমি বলেছি যে এসবিআই এ একটাই সফটওয়্যার ইউজ হয়, কিন্তু আবার অন্য ব্যাংকে অন্য সফটওয়্যার ইউজ হয়। এবার অল ইন্ডিয়াতে অনেকগুলো সফটওয়্যার রয়েছে, লাইক ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাংকের, কিন্তু যদি পার্টিকুলারলি কোনো ব্যাংক দেখি, তাহলে সেম সিমিলার সফটওয়্যার ইউজ হয়। ধরো আমি কলকাতার এসবিআই যেই সফটওয়্যারটা ইউজ হচ্ছে, আন্দামানেও সেটা ইউজ হচ্ছে। এবার একই সফটওয়্যার কি দু জায়গাতেই সেম রেজাল্ট দিতে পারবে? আমাকে সেই টাইপের সফটওয়্যারই বিল্ড করতে হবে। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে লার্জ ক্রস সেকশন অফ ইউজার, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট দেখো, তার মানে কি, আমি কি বললাম, ফার্স্টে আমি প্রোডাক্টটা নেব, দেন আমাকে ডিটারমাইন করতে হবে যে সেটা আদতেও ফ্রুটফুল কিনা, ঠিক আছে? তার সাথে আরো কিছু দেখতে হবে যে আমি যেই ফিচার গুলো অ্যাড করছি, সেটা আদতেও যে স্পেসিফিকেশন দিয়ে অ্যাকচুয়ালি অ্যাড করছি, সেগুলো কাস্টমার ফ্রেন্ডলি কিনা। যদি কাস্টমার ফ্রেন্ডলি না হয়, সাপোজ ধরো এখন আমাদের ফোনে দেখবে ইওনো অ্যাপ বেরিয়েছে, দেখেছো? হ্যাঁ এসবিআই এর একটা এসবিআই। ইওনো হ্যাঁ ম্যাম। বেরিয়েছে। মানে কি, ইওনো অ্যাপটা নিশ্চয়ই ব্যাংক থেকে হ্যান্ডেল করে না, প্রত্যেকটা পার ক্যান্ডিডেট যাতে হ্যান্ডেল করতে পারে, ইজি টু অ্যাক্সেস, সেই জন্য ইওনো অ্যাপটা বের করা। তার মানে আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলি, তাহলে এটা কাস্টমার ফ্রেন্ডলি কিনা সেটাও আমাদের দেখতে হবে, ঠিক আছে? এই যে পুরো কনসেপ্টটা বললাম, দ্যাট ইজ ওভারঅল কনসেপ্ট ইজ সফটওয়্যার প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ওয়ান দেখো, লেখা রয়েছে আউটসোর্স প্রজেক্ট, দেখতে পাচ্ছো? সেকেন্ড ওয়ান ইজ হ্যাঁ ম্যাম। আউটসোর্স। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম। সাপোজ ধরো একটা বড় প্রজেক্ট রয়েছে, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানেই জানি কমপ্লিটলি টিম ওয়ার্ক হয়। তো ধরো একটা বড়, ফর এক্সাম্পল আমি ধরলাম ইনফোসিস এর একটা বড় প্রজেক্ট হচ্ছে। এবার ইনফোসিস ভাবছে যে, ইনফোসিস, আমি ব্যাংক দিয়ে বলি, ব্যাংক দিয়ে এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলোই দিয়ে বলি তাহলে সুবিধা হবে। ধরো আমাদের ব্যাংকের এখন যে পরীক্ষাগুলো হয় সেটার নাম হচ্ছে আইবিপিএস, ঠিক আছে? তো আইবিপিএস হ্যাঁ ম্যাম। ব্যাংকের ব্যাংকের একসাথে পরীক্ষা হয়, কিন্তু আইবিপিএস কিন্তু এক্সাম গুলো অর্গানাইজড করে না। কে করে জানো তো? টিসিএস করে। টিসিএস কে দেওয়া রয়েছে, সেই জন্য
এই এক্সাম গুলোর সিট আমাদের সল্ট লেকে, মানে আমি শুধু কলকাতা বেসিসে বলছি, ঠিক আছে, সল্ট লেকে দেখবে টিসিএস এর বিল্ডিং গুলোতেই সিট পড়ে। এটার মানে কি, এটা আউটসোর্স প্রজেক্ট। কিরকম, আমার ব্যাংকের আইবিপিএস প্রজেক্টটা নিয়েছে, আইডিয়াটাও তার, কিন্তু সে বিল্ড করতে পারেনি, কিছুটা পোর্শন সে টিসিএস কে দিয়ে দিয়েছে যে তুমি হ্যান্ডেল করে, তার বদলে একটা কস্টিং রয়েছে, তুমি হ্যান্ডেল করে আমাকে হেল্প করে এই প্রজেক্টটা ডেভেলপ করতে হেল্প করবে। দ্যাট ইজ কল আউটসোর্স। আউটসোর্স মানে কি, পুরো একটা প্রজেক্ট যেটাকে স্মল স্মল পোর্শনে আমরা যেরকম টিম ওয়ার্কে ভাগ করি, সেটা ইন্টারনাল টিম ওয়ার্কও হতে পারে, বা কিছুটা অন্য কারোর থেকেও আমরা ডেভেলপ করতে পারি, মানে অ্যানাদার কোম্পানির থেকেও। ঠিক আছে, তার মানে আমি যদি ভালো ভাষায় বলি, সাম পার্ট অফ দিস ওয়ার্ক অ্যাজ এ প্রজেক্ট টু অ্যানাদার কোম্পানি। একটা প্রজেক্ট নিলাম, ডিভাইডেড ইন্টু স্মলার পার্ট, অ্যান্ড সাম পার্ট অফ দিস প্রজেক্ট উই শুড গিভেন টু দ্য অ্যানাদার কোম্পানি। তারপরে ফাইনালি যেই ডিসিশনটা আসে, দ্যাট ইজ আউটসোর্স প্রজেক্ট। ঠিক আছে, সব থেকে মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়া কারেন্টলি এখন আউটসোর্স প্রজেক্ট দিয়েই কাজ করে। এখন কিন্তু ওরা সফটওয়্যার প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট থাকে না। তার মানে যদি আমি কারেন্ট ইউজার দেখি, কারেন্ট অ্যাপ্লিকেশন দেখি, তো অ্যাট দ্যাট টাইমে দেখবো ইন্ডিয়ার বেশিরভাগ প্রজেক্টই আউটসোর্স দিয়ে রান করা হয়। ঠিক আছে, দেখো এই হ্যাঁ ম্যাম। দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ বুঝতে ম্যাম। পেরেছি। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার আছে। এটা অ্যাকচুয়ালি পুরোটা থিওরি, তো আমি বারবার করেই বলছি, সেই জন্য একটু মানে না বুঝলে পুরো মুখস্থ করতেও খুব অসুবিধা হবে তোমাদের। এখানে ম্যাথ খুব কম আছে। তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে তোমাদের কাছে? প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন লাস্ট না ম্যাম, 5 ইয়ার্স? কালেক্ট করা না না ম্যাম। ম্যাম, আসলে ম্যাট্রিক্সটা তো রিলিজ করেনি না ম্যাম। গত 10 বছরের কোয়েশ্চেন পেপারে কালেকশন করা হয়নি আর। ম্যাট্রিক্স প্রথমত পড়বে না, ঠিক আছে, কারণ ম্যাট্রিক্সে প্রচুর ভুল থাকে। ঠিক আছে, আমি তোমাদের একটা লিংক হ্যাঁ ম্যাম, দিয়ে দেবো। কোশ্চেনের জন্য অ্যাকচুয়ালি ম্যাম, কোশ্চেন গুলো পাওয়া হ্যাঁ, যায় আর কি। তোমাদের একটা লিংকই দিয়ে দেবো, ঠিক আছে, সেই লিংকে ওকে তোমরা ম্যাম। ফিফথ সমস্ত সাবজেক্ট গুলো পেয়ে যাবে লাস্ট 5 ইয়ার্স এর। আমি এটা স্টুডেন্টদেরকে দিয়ে দিই, এবারেও দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ঠিক তোমরা আছে ম্যাম। ঠিক আছে ম্যাম। ম্যাট্রিক্সে ডাইভার্ট না হয়ে, অ্যাকচুয়ালি আমি কি জন্য বলছি, তোমরা পড়তে পড়তে যদি কোশ্চেন গুলো দেখতে থাকো তাহলে তোমাদের সুবিধে হবে। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট আর একটা টপিক রয়েছে, দেখো, কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এতদিন যে পড়লাম তাতে কি এই টপিক দেখে কিছু আইডিয়া হচ্ছে কালকের আর আজকের আপ টু দিস, এতটুকুর মধ্যে কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং কি কি হতে পারে? দেখো, এটার মধ্যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তো রয়েইছে, সিস্টেম রয়েছে, তার সাথে এটা সফটওয়্যার, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা টপিক। আমি আরেকটু ভেঙে বলছি। প্রথমত, ধরো আমরা কোনো একটা প্রজেক্ট পাচ্ছি, সেটা একটু আগেই বললাম, প্রজেক্টটাকে আমরা অ্যানালিসিস করি অনেক ভাবে, যে সেটা কতটা ফ্রুটফুল হবে ক্রস সেকশন এরিয়াতে, সেটা কাস্টমার ফ্রেন্ডলি কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট এফেক্টিভ কিনা। তো এই যে আমি কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ আসছি, আমি বেসিক্যালি ছবিটাতে যাই, তাহলে আর একটু সুবিধা হবে, এই ডিটেলস গুলো তাহলে তোমরা বুঝে যাবে। এখানে দেখো, কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং মানে আমরা কারেন্টলি এই যে তোমরা সেল ফোন ইউজ করো, সেল ফোনে হ্যাঁ ম্যাম। বেসিক্যালি এমন ফিচার রয়েছে, লাইক ধরো স্পিকারও রয়েছে, মাইক্রোফোনও রয়েছে, তার সাথে আরো কিছু এক্সট্রা এক্সট্রা ফিচার রয়েছে। এটার মানে আমি কেন বলতে চাইছি, বেসিক্যালি আমাদের সেল ফোন গুলোতে সফটওয়্যার আর হার্ডওয়্যার সাইমালটেনিয়াসলি কাজ করে, আর হার্ডওয়্যার গুলো সফটওয়্যার ফ্রেন্ডলি হয়। এটার মানে হচ্ছে আমরা হার্ডওয়্যার দিয়েই সফটওয়্যার গুলো খুব ইজিলি রান করাতে পারি, সেল ফোনে স্পেসিফিক্যালি হয়। তার মানে কি, ধরো আমি একটা প্রজেক্ট চুজ করলাম, ঠিক আছে, প্রজেক্ট যে চুজ করলাম এটা অ্যাকর্ডিং টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আমি বলবো ফিজিবিলিটি স্টাডি। ওয়াই ফিজিবিলিটি স্টাডি? তার কারণ হচ্ছে আমি প্রোডাক্টটাকে আগে, যেই কাজটা নিচ্ছি ধরো, সেটাকে আমি স্টাডি করলাম যে এটা হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট না সফটওয়্যার ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই নেক্সট স্টেপ ইজ রিকোয়ারমেন্ট অ্যানালিসিস অ্যান্ড স্পেসিফিকেশন। দ্যাট মিনস কি, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস অ্যান্ড স্পেসিফিকেশনের হেল্প নিয়ে আমরা ডিসাইড করব ওয়েদার ইট ইজ হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট অর সফটওয়্যার ডিপেন্ডেন্ট। দেখো, আপ টু দিস ঠিক আছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট দেখো, যেটা আমি বললাম
ডিসাইড করলাম এটা হার্ডওয়্যার না সফটওয়্যার ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই এখান থেকে পার্টিশন হয়ে যাচ্ছে, whether it is hardware dependent then it's okay fine, or whether it is software dependent then also it's okay. But in case of when we consider cell phone, at that time we consider simultaneously both, that is hardware dependent as well as software dependent. ঠিক আছে, সেল ফোনটা ফাইনালি কম্বাইন হয়ে আমাদের এখানে ইন্টিগ্রেশন এন্ড টেস্টিং হয়। দ্যাট মিন কি, আমি যে সেল ফোনটা তৈরি করলাম দ্যাট ইজ হার্ডওয়্যার অ্যাজ ওয়েল অ্যাজ সফটওয়্যার ডিপেন্ডেন্ট হলো, সেটা আদতেও ফ্রুটফুল আউটপুট দেবে কিনা, দ্যাটস ওয়াই ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মেইন পার্ট হচ্ছে আমরা টেস্টিং করি আর মেনটেনেন্স করি, ঠিক আছে? এটা তোমাদের ফার্দারও কাজে লাগবে। যে কোনো কোম্পানিতেই সফটওয়্যার মেনটেনেন্স করতে হয়, যদি সফটওয়্যার মেনটেনেন্স না হয় তাহলে প্রজেক্ট গুলো ফার্দার আর রান করে না কয়েক বছর পর থেকে, ঠিক আছে? সেই জন্য অলওয়েজ আমরা সফটওয়্যারটা মেনটেনেন্সে রাখি। আচ্ছা, এই দুটোকে কম্বাইন করলাম বা যেটা লাগলো অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট সেটাকে আমরা চেঞ্জ করলাম, দিয়ে ইন্টিগ্রেশন টেস্টিং করলাম। এখানে একটা লাস্ট পার্ট ছুটে গেছে, লাস্ট ওয়ান ইজ মেনটেনেন্স। তার মানে যদি আমার সফটওয়্যার ইন্টিগ্রেশন টেস্টিংটা রাইট হয় তাহলে আমি সেটাকে মেনটেনেন্সে পাঠিয়ে দেবো, দ্যাট মিনস কি ইটস ওকে। আর পুরো প্রসিডিওরটার নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। দেখো ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ম্যাম। দেখো ক্লিয়ার ম্যাম। আর হ্যাঁ, যে হ্যাঁ ম্যাম। থিওরি গুলো বললাম সেই থিওরি গুলো এখানে লেখা রয়েছে। বেটার হবে এখানে তোমরা শর্টেস্ট ভার্সনে পাচ্ছ, আমি বলবো বই থেকে পড়াটা বেটার হবে, তোমাদের বুঝতে সুবিধে হবে। বই সবার কাছে তো তোমরা বললে মোটামুটি আছে, আর না থাকলে গ্রুপে একবার শেয়ার করে দিও, তোমাদের নিজস্ব গ্রুপে বা আমাদের গ্রুপে করতে পারো, তাহলে সবাই পেয়ে যাবে যেই গ্রুপে তোমাদের সুবিধে। আচ্ছা নেক্সট দেখো, এমার্জেন্স অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, নেক্সট টপিক, ঠিক আছে? আচ্ছা, এখানে কালকে আমরা বলছিলাম মনে আছে অ্যাডভান্স কম্পিউটার নিয়ে অনেক কিছু কথা হচ্ছিল, কবে থেকে এসেছে? হ্যাঁ, ওই জেনারেশন অফ কম্পিউটার স্কুল। আচ্ছা, এবার আমি বলি প্রথমত আমরা এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা, এটা অনেক পুরনো কনসেপ্ট। তা থেকেই আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজেক্টের কেসেই আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজে লেগেছে। এটা পুরোপুরি থিওরি অ্যাপ্রোচ হলেও আমাদের কনসেপ্ট গুলোর জন্য এটা অনেক পুরনো, যখন থেকে ধরতে পারি আমাদের স্মার্ট কম্পিউটার স্টার্টিং থেকেই এটার একটা ইউজ রয়েছে। তাই ফার্স্টে আমি বলবো এটার কিছু কিছু সময় অনুযায়ী সেগুলো রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, হুম, ফার্স্ট আমি বলি, এটা আর্লি তো আছে, হ্যাঁ। ফার্স্টে দেখো, আমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা বেসিক্যালি এমার্জেন্স অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন থেকে এসেছে, ফার্স্ট টাইম ছিল আমাদের আর্লি কম্পিউটার। আর্লি কম্পিউটার মানে আমরা সবাই জানি যে একদম ফার্স্ট স্টেজ, দ্যাট ইজ আর্লি স্টেজ অফ 1950 যদি আমি ধরি, সেই সময়ে আমি কালও বলছিলাম কম্পিউটার গুলো স্টাইল গুলো অন্য রকম ছিল। সেই জন্য কি হতো, কোনো লার্জ যদি প্রোগ্রামিং হয় তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রান দ্যাট প্রোগ্রাম, বিকজ অ্যাট দ্যাট টাইমে আওয়ার কম্পিউটার বিকাম স্লো অ্যান্ড খুব কমপ্লিকেটেড ছিল কোনো সিচুয়েশন হ্যান্ডেল করা। লাইক আমি তোমাদের একটা এরর দিয়ে কালকে এক্সাম্পল দিয়েছিলাম। দ্যাট মিনস কি আমাদের স্মল সাইজ অফ প্রোগ্রাম ক্ষেত্রে ইটস ওকে, কিন্তু যদি কোনো বড় প্রোগ্রাম হতো তাহলে কিন্তু প্রবলেম হতো। তার সাথে আরেকটা প্রবলেমও ছিল, অ্যাট দ্যাট টাইমে আমাদের প্রোগ্রাম গুলোকে নর্মালি লিখতে হতো যে কোনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। আচ্ছা, কেউ বলতে পারবে সেই টাইমে কি কি প্রোগ্রামে ল্যাঙ্গুয়েজ ছিল? কোনো আইডিয়া কি কি প্রোগ্রাম ছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? পড়েছো তো, এটা শুরুর দিকে সি এর দিকেই তো পড়ানো হয়েছে মনে হয়। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, এক বললো ফোর্ট্রান, আর আর কি ছিল? ফোর্ট্রান ছিল, ঠিকই বলেছে, আর কি ছিল? হুম, আর ঠিকই বলেছে দুটো, আর পাসকেল। পাস্কেল। তাহলে এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যেত যখনই বড় প্রোগ্রাম হতো, কারণ বেসিক্যালি এগুলো খুব সফিস্টিকেটেড প্রোগ্রাম ছিল, তো হ্যান্ডেল করা খুব প্রবলেম ছিল, ঠিক আছে?
নেক্সট আমরা হুম চলে আসি আর্লি প্রোগ্রামে এগুলো চলে আসে, আর্লি স্টেজে। নেক্সট আমরা চলে আসি হাই লেভেল। হাই লেভেলটা বেসিক্যালি বলতে পারো আমাদের স্মার্ট কম্পিউটারের মধ্যেই পড়ে, কারণ এটা আর্লি 60s-এ। টাইম গুলো সবসময় মনে রাখবে, ঠিক আছে? ওটা ছিল আর্লি 50s, তারপরটা কিন্তু আর্লি 60s-এ চলে এসেছে। এই টাইমেও এই প্রোগ্রাম গুলো ইউজ হতো, কিন্তু মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ হতো, কিন্তু সুবিধা কি হলো, এখানে আরো কিছু সফটওয়্যারে আমার ফিচার অ্যাড হওয়ার কারণে আমার প্রোগ্রাম গুলো রান করতে কম্পারেটিভলি আমাদের এই আর্লি কম্পিউটারের থেকে ইজি হলো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম। কোথায় গেল স্লাইডটা? কন্ট্রোল ফ্লো তো না। হুম, ঠিক আছে। কারণ এখানে প্রোগ্রাম সাইজ গুলো আমি যেটা বললাম, আমরা যত টাইম যাচ্ছে আমরা প্রোগ্রাম গুলোকে আরো স্মল ভার্সনে আনতে শিখছি। তো যথারীতি প্রোগ্রাম গুলো আরো স্মল সাইজে চলে এলো, স্টাইল গুলো চেঞ্জ হওয়ার কারণে আমাদের কিছুটা হলেও সুবিধে হলো, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস হলো, তোমাদের কালকে বলছিলাম মনে আছে যে এরর হলেই আমাদের রেজিস্টার চেঞ্জ করতে হতো বা ট্রানজিস্টার চেঞ্জ করতে হতো। সেই টাইমেও হ্যাঁ ম্যাম। যখন আমাদের আর্লি কম্পিউটার যখন ডাইভার্ট হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কম্পিউটারে, অ্যাট দ্যাট টাইম আমরা অলরেডি চেঞ্জ করেছি সেমিকন্ডাক্টর, ট্রানজিস্টার অ্যান্ড রেজিস্টার, অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যাকাম টিউবটাও চেঞ্জ করেছিলাম। আরেকবার বলছি কি কি করেছিলাম: ট্রানজিস্টার, সেমিকন্ডাক্টর, রেজিস্টার, অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যাকুয়াম টিউব অফ এনি কম্পিউটার, এগুলোও কিন্তু চেঞ্জ করেছিলাম। দ্যাটস ওয়াই আমাদের অ্যালগোল, কোবল, পাস্কেল বা ফোরট্রান সবই রান করতে কম্পারেটিভলি আর্লি স্টেজের থেকে হাই লেভেল স্টেজে ইজি হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ ম্যাম আচ্ছা, নেক্সট স্টেজ চলে আসছি আমি, এটা কিন্তু 60s এর সময়, এখন আরো অ্যাডভান্স হয়ে গেছে। তারপরে আমরা চলে এলাম কন্ট্রোল বেসড ডিজাইন। কন্ট্রোল বেসড ডিজাইনটা হচ্ছে আমাদের মডার্ন এরিয়াতে পড়ে, ঠিক আছে? মডার্ন এরাতে যেই ধরনের কম্পিউটার গুলো রয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ কন্ট্রোল ফ্লো বেসড ডিজাইন। এটাতে কি করলো, বেসিক্যালি আমরা সবাই ফ্লো চার্ট পড়েছি। তোমরা ফ্লো চার্ট সবাই পড়েছো? হ্যাঁ ম্যাম হ্যাঁ পড়েছি ম্যাম। ম্যাম হ্যাঁ, এই ফ্লো চার্টে বেসিক্যালি আমরা কি করলাম, হাই লেভেলে ঠিকই ছিল, কিন্তু কন্ট্রোল ফ্লোতে ফার্স্ট আমরা যেটা শিখলাম, যে কোনো প্রোগ্রামকে আরো শর্টেস্ট ভার্সনে আনার জন্য ফার্স্ট আমরা ডিজাইন করবো একটা কন্ট্রোল ফ্লো গ্রাফ, ঠিক আছে? কন্ট্রোল ফ্লো গ্রাফ ডিজাইন করলে কি হলো, এর সাইজ, কমপ্লেক্সিটি দুটো আমি বলতে পারি ইনক্রিজ করলো ঠিকই, কিন্তু প্রোগ্রাম যেটা রান করবে সেটা খুব ইজি হয়ে গেল, আর তার সাথে কস্ট এফেক্টিভও হলো, ঠিক আছে? তার মানে আমার কিছুটা ফ্রুটফুল হলো আগের তুলনায়, যে কস্ট এফেক্টিভ হয়েছে। কারণ এখানে আরেকটা পার্ট আমরা শিখেছি, যদি কোনো ডিফিকাল্ট প্রোগ্রাম থাকে, মানে বড় প্রোগ্রাম থাকে, সেটাকে যদি শুরুতেই আমি কন্ট্রোল ফ্লোতে ফেলে দিই তাহলে কিছুটা সুবিধে হয়। কিন্তু এটাতেও একটা প্রবলেম ক্রিয়েট হলো, কারণ যখনই আমরা কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম করছি তখন আমরা আরো দু ধরনের প্রবলেম তাতে ক্রিয়েট হচ্ছে। ফার্স্ট অফ অল ইজ, তোমরা জানো, দ্যাট ইজ গো টু। কোথায় গেল গো টুটা? এগুলো যা যা বলছি আছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট হলো কি গো টু। গো টু স্টেটমেন্ট তোমরা জানো, গো টু মানে কি, আমরা ইন্ডিকেট করে দিতে পারি ডিরেক্টলি কোন পজিশনে যাবে ফ্লো চার্টে। সেটা সবার ক্লিয়ার কনসেপ্ট তো? হ্যাঁ ম্যাম আছে ওটা হ্যাঁ জানি ম্যাম। আচ্ছা, টুকে রিকভার করার জন্য আমরা আর একটা কি ইনস্ট্রাকশন ইউজ করি, কেউ বলতে পারবে? গো টু কে, না না, গো টুর মতোই, গো টুটা খুব রেয়ার কেস জাম্প ইউজ। ম্যাম জাম্প, ব্রেক আর কন্টিনিউ। জাম্প জাম্প, জাম্প, আচ্ছা। গো জাম্প। টুটা কেন রেয়ার কেসে ইউজ হয় সেটা আমি আরেকটু বেশি মানে স্পেসিফিক্যালি বলছি। বেসিক্যালি আমাদের প্রোগ্রাম গুলোতে গো টু ইউজ হয়, কিন্তু সাম কেসে, ঠিক আছে? কারণ গো টু সামহাউ আমাদের রেস্ট্রিক্টেড রয়েছে, কারণ হচ্ছে এখানে লেখা রয়েছে, এই প্রবলেমটা, এই পেজটা দেখো, এখানে লেখা রয়েছে একটা টাইমে 1969-এ একটা রিসার্চ পেপার পাবলিশ হয়েছিল
এখানে তার নামও লেখা রয়েছে। এখানে এগুলো কেন বলছি তার কারণ এখানে যতগুলো স্লাইডে পয়েন্ট রয়েছে এখানে কোন সময় কি ব্যান হয়েছে কোন সময়তে কি হচ্ছে সেগুলো স্পেসিফিক ভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা বইয়েও দেওয়া রয়েছে। আচ্ছা এখানে দেখো বেসিক্যালি ডিজে কেস্ট্রা পাবলিকেশনে আমাদের গো টু স্টেটমেন্টটাকে বলা হয়েছিল হার্মফুল, তাই এটা কমপ্লিটলি ব্যান হয়ে যায়। এটা কেন হয় তার কারণ হচ্ছে গো টু স্টেটমেন্ট কি করে, ডিরেক্টলি পয়েন্ট করে দেয়। এবার কি হয় এই যে ডিরেক্টলি পয়েন্ট করছে তাতে কি হয়, ধরো একটা স্টেটমেন্ট অনেকগুলো প্রোগ্রামের স্টেটমেন্ট থেকে ফেচ করছে একটা স্টেটমেন্ট দিয়ে, তাহলে গোটুটার যদি ডিরেক্টলি প্রিন্ট পয়েন্ট করতে থাকে তাহলে একটা স্টেটমেন্ট থেকে অনেকগুলো মাল্টিপল পয়েন্টকে আমাকে একসাথে ডিরেক্টলি পয়েন্ট করতে হবে। এটাতে আমাদের প্রোগ্রামের কমপ্লেক্সিটি আরো হাই হয়ে যায়, তার মানে এটা মোটেও কস্ট ইফেক্টিভ হয় না। দ্যাটস ওয়াই এটাকে হার্মফুল বলা হয়েছিল, কিন্তু তাতে অনেকেই সাপোর্ট করেনি। ঠিক আছে, সে যাই হোক, আমাদের গোটু নিয়ে যত প্রোগ্রামে এত প্রবলেম ছিল সেই জন্যই নেক্সট স্টেপে আমরা জাম্পকে ইনভেন্ট করি গোটুর রিপ্লেসমেন্টে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। কারণ জাম্প হ্যাঁ ম্যাম। ইনস্ট্রাকশনটা আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারি প্রোগ্রামের যে কোনো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে, এটাও একটা ব্যাপার। গোটুটা কিন্তু যে কোনো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজেও ইউজ করা যাচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি জাম্পের সময় এই লাইনটা বললাম যে জাম্প ইনস্ট্রাকশন আর ফ্রিকোয়েন্টলি ইউজ ফর প্রোগ্রামিং ব্রাঞ্চিং ইন এনি কাইন্ড অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। দেখো এতদূর ঠিক আছে তো, কেন জাম্প এলো, কেন গোটু গেল। আচ্ছা এগুলো সবগুলোই ছিল আমাদের বেসিক্যালি কন্ট্রোল ফ্লো এর ডিজাইন। কন্ট্রোল ফ্লো মানে আমরা ফার্স্টে জানলাম কি একটা ফ্লো ডায়াগ্রাম হবে, কিন্তু ফ্লো ডায়াগ্রাম হলেও তাতে আমরা দুটো ডিভিশন এক দা টাইমে জেনারেট হচ্ছিল। ফার্স্ট অফ অল জেনারেট হচ্ছিল গোটু, গোটু ডিরেক্টলি পয়েন্ট করছিল, তাতে অনেক কিছু মাল্টিপল কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছিল, সেটাকে আমরা আহ বলবো ওভারকাম করার জন্য জাম্প ইনস্ট্রাকশন এনেছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো আমাদের এই যে কন্ট্রোল ফ্লো ডিজাইন রয়েছে বেসিক্যালি আমরা এখন ডেভেলপ হয়ে গেছে, কিন্তু বইয়ে দেখবে লেখা রয়েছে ভেরি সুন সেভারাল ল্যাঙ্গুয়েজ লাইক পাস্কাল মডিউল মডিউলার সি এগুলো আমাদের আরো স্ট্রাকচার ফ্রেন্ডলি হয়ে যাবে, বা আমাদের রাইটিং প্রোগ্রাম যেগুলো রাইটিং স্কিল রয়েছে সেটা সবার ক্ষেত্রে অ্যাক্সেসেবল হবে। এটা এখন হয়ে গেছে, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে, এগুলো ডেভেলপ হবে। বোঝা গেল হ্যাঁ ম্যাম। কি বললাম? আচ্ছা আমি আরেকবার বলছি, আমি স্পেসিফিক্যালি আমি যদি বলি আমরা সবসময় ব্যাক ডেটের জিনিসপত্র পড়ি, ঠিক আছে, কারণ যদি ব্যাক ডেটটা না পড়ি তাহলে আপডেটেডটা বুঝবো না। দ্যাটস ওয়াই বইয়ে তোমরা দেখবে এই যে কন্ট্রোল ফ্লো ডিজাইনটা লেখা রয়েছে, এখানে আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলি তাহলে ক্লিয়ার হবে হয়তো। বেসিক্যালি একটা প্রোগ্রাম ইজ কল্ড স্ট্রাকচার, ঠিক আছে, when it is uses only sequence selection iteration constructor deconstructor modular, এগুলো যখন ইউজ করি তখন একটা প্রোগ্রাম কমপ্লিটলি স্ট্রাকচার ফর্ম হয়। এতটুকু বোঝা গেল কি বললাম? আবার বলবো। আচ্ছা এবার দেখো যখন স্ট্রাকচার ফর্ম হলো, এবার অ্যাকর্ডিং টু বইয়ে লেখা রয়েছে, আমরা তো জাম্প গোটুতে স্ট্রাকচার ফর্ম পেলাম, এখানে লেখা রয়েছে বইয়ে পাস্কাল সি কোবল এগুলো খুব তাড়াতাড়ি স্ট্রাকচার প্রোগ্রামিং এ ইনভেন্ট হবে বা কনভার্ট হবে। ঠিক আছে, আমরা কারেন্ট জেনারেশন জানি অলরেডি এগুলো স্ট্রাকচার প্রোগ্রামে কনভার্ট হয়ে গেছে। বোঝা গেল কি বললাম? সেই জন্যই এই কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, বাট এটা হচ্ছে অ্যাকর্ডিং টু 1960s অথবা ধরতে পারো 1980s এর আগে, কারণ তারপরেই আমরা নতুন সি সি এর বিভিন্ন ভার্সন গুলো দেখেছি, ধীরে ধীরে মডিফাই হয়েছে, আরো অনেক এক্সট্রা আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে পেরেছি। ঠিক আছে, দেখো এতদূর সবার ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এইটাতে হ্যাঁ ওই ম্যাম। একই কোশ্চেন গুলো রয়েছে। নেক্সট আসছি আমি 42। অলরেডি এটা বললাম যে একটা প্রোগ্রামে সিকোয়েন্স গুলো থাকে, দ্যাট ইজ সিকোয়েন্স সিলেকশন ইটারেশন মডিউল আরো কিছু কনস্ট্রাকশন থাকে একটা স্ট্রাকচার প্রোগ্রামিং এ। আচ্ছা
যা যা বললাম এখানে দেখো মডিউল এগুলো লেখা রয়েছে, ঠিক আছে? বেসিক কনসেপ্টে আসো, ডেটা ফ্লো ডায়াগ্রামটা কোথায়? আচ্ছা, এই জিনিসগুলো পড়বে, এগুলো তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি। দেখবে যে কোনো প্রোগ্রামে আমরা এক্সিট লিখে থাকি, বা আগে যেটা হতো মাল্টিপল এন্ট্রি, যেটা আমাদের মেইন প্রবলেম হচ্ছিল গোটুর ক্ষেত্রে। মাল্টিপল একসাথে কি হচ্ছিল, পয়েন্ট হচ্ছিল। দ্যাট মিনস কি মাল্টিপল ইনপুট আমরা একসাথে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু মাল্টিপল ইনপুট পাচ্ছিলাম, সেই জন্য এক্সিটটাকেও আমাকে মাল্টিপল এক্সিট ইউজ করতে হচ্ছিল। কিন্তু যখন আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং এ এলাম, যে কোনো, আমি যদি ফর এক্সাম্পল সি প্রোগ্রামিংই ধরি, সেখানে দেখবে আমাদের ইনপুট একদিক থেকেই শুরু হয়, এক্সিট হয়ে বা গেট সিএইচ দিয়ে আমরা সেটাকে কনক্লুশন টেনে প্রোগ্রাম শেষ হয়ে যায়। তো এখানে আমরা শিখেছি সি বা মডার্ন এরাতে আমাদের প্রোগ্রামটা অনেক স্ট্রাকচার হয়েছে, দ্যাট ইজ সিঙ্গেল এন্ট্রি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ সিঙ্গেল আউটপুট আমরা পাচ্ছি। এটা কিন্তু একটা স্ট্রাকচার প্রোগ্রামিং এর কনসেপ্ট, যেটা তোমরা করো জেনারেলি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছি, আমি যেটা খুঁজছি সেটা তো পাচ্ছি না, কোথায় গেল ডেটা ফ্লো ডায়াগ্রাম। এগুলো কিছু ফিচার দেওয়া রয়েছে, ঠিক আছে? স্ট্রাকচার প্রোগ্রামিং আমি কেন ইউজ করি, ইজি টু রিড, আন্ডারস্ট্যান্ড, মেনটেন, লেস এফোর্ট, ঠিক আছে? এগুলো নিজেরা পড়ে নিও, এগুলো অবশ্য জানোই তোমরা। ডেটা ফ্লোটাতে আসি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো, আমি আরেকটা কনসেপ্ট আসছি, ঠিক আছে? এটাকে আমি বলবো ডেটা ফ্লো ডায়াগ্রাম। হ্যালো, হ্যাঁ ম্যাম, আছো তো? শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম। ডেটা ফ্লো ডায়াগ্রামটা তখনই এসেছিল, ওগুলো কিন্তু আর্লি 60s এ ছিল, এটা কিন্তু আর্লি 70s এ। এটাও কিন্তু আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং এর একটা পার্ট, ঠিক আছে? আচ্ছা, এই যে ডেটা ফ্লো ডায়াগ্রাম বা ডেটা স্ট্রাকচার ওরিয়েন্টেড ডিজাইন কেন? আমরা ডেটা স্ট্রাকচার অলরেডি তোমরা পড়েছো। বেসিক্যালি ইউজিং দি ডেটা স্ট্রাকচার ওরিয়েন্টেড টেকনিক, ফার্স্টে প্রোগ্রাম ডেটা স্ট্রাকচার আর ডিজাইন। তার মানে কি, প্রোগ্রামের ডেটা স্ট্রাকচারটা আগে ডিজাইন করতে হবে। ইউজিং দিস ডেটা স্ট্রাকচার উই হ্যাভ টু ডেভেলপ দি স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং অথবা ডেটা স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তার মানে আমরা জানলাম ডেটা স্ট্রাকচারেও কিন্তু সফটওয়্যারের ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট রয়েছে। যখন ডেটা স্ট্রাকচারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট রয়েছে, অ্যাট দ্যাট টাইম ইট ইজ নোন অ্যাজ ডেটা স্ট্রাকচার সফটওয়্যার ওরিয়েন্টেড প্রোগ্রামিং অথবা ডেটা স্ট্রাকচার ওরিয়েন্টেড ডিজাইন, ঠিক আছে? এখানে দেখো ডেটা গুলোকে সিকোয়েন্স অনুযায়ী সাজানো হয়। আচ্ছা, আরো কিছু রয়েছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল রয়েছে, ঠিক আছে? এখানে দেখো জ্যাকসনের একটা স্ট্রাকচার প্রোগ্রামিং মেথোডোলজি রয়েছে। এগুলো সব আর্লি 70s বা 70s এর সময় বলছি, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল অফ ডেটা স্ট্রাকচার ওরিয়েন্টেড ডিজাইন যদি বলা হয়, তাহলে তোমরা লিখবে জ্যাকসন স্ট্রাকচার প্রোগ্রামিং মেথোডোলজি। বোঝা গেল? এর মেথডটাও দেওয়া হ্যাঁ রয়েছে। ম্যাম। কি দেওয়া রয়েছে অলরেডি, এগুলো যেহেতু আমরা জানি সেই জন্য তোমাদের খুব ইজি হচ্ছে, আমরা অনেক মডার্ন সময়ে পড়াশুনো করেছি, দ্যাটস ওয়াই। দেখো আমরা এইটাতে কি শিখেছি, একটা প্রোগ্রামের একটা কোর্স স্ট্রাকচার থাকবে, সেই স্ট্রাকচারটা যেন অ্যাকর্ডিং টু আমাদের স্ট্রাকচারিং মানে ভালো ফরম্যাটে হয়, গুড স্ট্রাকচার ফরম্যাটে। তার কারণ হচ্ছে এটা হিউম্যান যেন ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে, সেটাই আমাদের জেএসপি টেকনিকে পড়ানো হয়েছিল। গুড স্ট্রাকচার মানে কি, আমরা কালকেই পড়েছি, একটা বড় প্রোগ্রামকে যদি ছোট ছোট কিছু পার্টে ভেঙে দেওয়া যায়, তাহলে আমাদের এরর মানে হচ্ছে ডিটেকশন বা এরর ডিটেকশনও বলতে পারো, সেটা ইজি হয়ে যায়। সেটাই দেখিয়েছে এখানে, ঠিক আছে? কি করবে, ফার্স্টে ছোট ছোট পার্টে ডিভাইড করবে, দেন সেগুলো যখন অ্যারেঞ্জ করবে, সিকোয়েন্স, সিলেকশন, ইটারেশন যা যা দরকার সেই অনুযায়ী অ্যারেঞ্জ করে ফাইনালি অ্যাসেম্বল করে আমরা আউটপুট পাবো। এটা কিন্তু জেএসপি মেথোডোলজির টেকনিক, এগুলো বইয়ে নেই, ঠিক আছে? জাস্ট তোমাদের শর্ট কোয়েশ্চেন এক্সাম্পল হিসেবে আসে, যে আমি ডেটা স্ট্রাকচার ওরিয়েন্টেড ডিজাইনের একটা এক্সাম্পল বলো অথবা টাইমটা, ঠিক আছে? এত ডিটেলসে জাস্ট বোঝার জন্য আমি বলে রাখছি। এত ডিটেলসে একবার পড়ে নেবে, মানে হ্যাঁ খুব ডিটেলসে পড়ার দরকার নেই, যা আছে এখান থেকেই পড়ে নেবে, বইয়ে না পড়লেও চলবে এই স্লাইড গুলো, ঠিক আছে? আরো কিছু রয়েছে, দেখো এখানে 1 year অর মেথোডোলজি, যদি এক্সট্রা হয়তো ধরো 2 মার্কস, এখন তো কোশ্চেনের অনলাইন পরীক্ষা হওয়াতে স্টাইল গুলো অন্যরকম হয়ে গেছে, হয়তো 4 মার্কস দিয়ে দিল আর একটা এক্সাম্পল দিয়ে দিলে, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট রয়েছে, দ্যাট ইজ ডেটা ফ্লো ওরিয়েন্টেড ডিজাইন। ঠিক আছে, ডেটা ফ্লো ওরিয়েন্টেড ডিজাইনে কি হয় একটু ভালোভাবে বলি। এখানে কি হয়, যে মেজর ডেটা আইটেম গুলো রয়েছে কোনো প্রোগ্রাম বা কোনো সিস্টেমে, যেগুলো মেজর ডেটা মডেল বা মেজর ডেটা আইটেম রয়েছে, ওগুলোকে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করব। ঠিক আছে, দেন প্রসেস করব অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, দেন ফাইনালি প্রডিউস করব দি আউটপুট। আরেকবার বলছি, ফার্স্টে যদি কোনো বড় টেকনিক থাকে, ডেটা ফ্লো ওরিয়েন্টেড টেকনিক, সেখান থেকে আমরা মেজর ডেটা আইটেম গুলোকে আইডেন্টিফাই করব, দেন সেই ডেটা আইটেম গুলোকে প্রসেস করব অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, দিয়ে ফাইনালি আউটপুট জেনারেট করি। তার মানে কি, বেসিক্যালি দি ডেটা ফ্লো ওরিয়েন্টেড টেকনিক অ্যাডভোকেট দ্যাট দ্য মেজর ডেটা আইটেম হ্যান্ডেল বাই দি সিস্টেম মাস্ট, ঠিক আছে, দেন আইডেন্টিফাইড, দেন প্রসেসিং অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট টু প্রডিউস দি ডিজায়ার আউটপুট, অথবা বলতে পারি টু প্রডিউস দি ফাইনাল আউটপুট। ঠিক আছে, আচ্ছা, এই যে প্রসেসটা হচ্ছে, দিস ইজ অলসো নোন অ্যাজ ফাংশন। এই যে ডেটা ফ্লো ওরিয়েন্টেড টেকনিক ডিজাইন হচ্ছে, এটাকে আমরা ফাংশন বলি। ঠিক আছে, শোনা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার দেখো, and data item that are exchanged between the different function, আরেকবার বলছি, and the data item that are exchanged between the different function are represented in a diagram is also known as data flow diagram। তার মানে কি, আমরা একটা প্রোগ্রামে মেজর পার্ট যেগুলোকে আইডেন্টিফাই করছিলাম, that is known as function. After that we have to control or we have to process those function according to requirement, and finally we have to design a model। এই যে যখন অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট আমরা অ্যারেঞ্জ করছিলাম, দ্যাট ইজ অলসো এক্সচেঞ্জ বিটুইন দি ডিফারেন্ট ফাংশন। আর যখন এই যে এক্সচেঞ্জ বিটুইন ডিফারেন্ট ফাংশন হয়ে ফাইনালি দিস ইজ কনভার্টেড টু দ্য ডায়াগ্রাম, দিস ইজ নোন অ্যাজ ডেটা ফ্লো ডায়াগ্রাম। কি বললাম, বোঝা গেল কি? না আরেকবার বলবো, দেখো ম্যাম আরেকবার বলবেন সবার প্লিজ। ক্লিয়ার ম্যাম হলো? আরেকবার বলবেন। দেখো, ফার্স্ট অফ অল আমি একটা প্রজেক্ট নিলাম, ঠিক আছে, then we have to divide the whole project into smaller part, then we have to define or we have to identify the major part of that program। ঠিক আছে এতদূর? আচ্ছা, মেজর হ্যাঁ পার্ট ম্যাম। গুলোকে known as process or function। ঠিক আছে, মেজর পার্ট is also known as process and function, and we have to handle those function or those process according to requirement or exchange between the different function। আমরা এটাও পারফর্ম করতে পারি। এক হচ্ছে ফাংশন গুলোকে আইডেন্টিফাই করলাম, অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট আমরা সেগুলোকে কাজে লাগালাম, অথবা ফাংশন গুলোকে একে অপরের পরে অ্যারেঞ্জ করতে পারি বা এক্সচেঞ্জ করেও প্রোগ্রামের মধ্যে অর্গানাইজ করতে পারি। যখন একটার পর একটা অ্যারেঞ্জ হলো বা এক্সচেঞ্জ হলো বিভিন্ন ফাংশন গুলো, দেন ফাইনালি ইট ইজ কনভার্টেড টু দ্য ডায়াগ্রাম, এটা একটা ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন হচ্ছে, তখন সেটা হয়ে গেল ডেটা ফ্লো ডায়াগ্রাম। তার আগে কিন্তু যেটা বলেছিলাম, শুধুমাত্র একটা মেজর প্রবলেম থেকে না, একটা বড় প্রোগ্রাম থেকে মেজর প্রবলেম গুলোকে আমি আইডেন্টিফাই করব, তার সাথে সেগুলোকে প্রসেস করব, সেটা কিন্তু ছিল ডেটা ফ্লো ওরিয়েন্টেড ডিজাইন। কিন্তু যখন ফাইনালি এগুলোকে হ্যান্ডেল করে ডায়াগ্রামে কনভার্ট হবে, তখন কিন্তু সেটা ডেটা ফ্লো ডায়াগ্রাম হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম, ঠিক আছে, এবার হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছি। আর দেখো, এই যে ডেটা ফ্লো ডায়াগ্রামটা তাহলে আমরা শিখলাম, এটা কেন করলাম? কারণ এই প্রসিডিওরটা আমাদের অনেক ইজি টু অ্যাক্সেস হয়, ইউজার ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এই এক্সাম্পলটা বেসিক্যালি ডেটা ফ্লো মডেল অফ এ কার। আমরা একটা কারের অ্যাসেম্বল পার্ট দেখবো। ঠিক আছে, একটা কারের যদি ফাংশন হয়, সেটাকে কিভাবে আমরা অ্যাসেম্বল করতে পারি ইউজিং ডেটা ফ্লো ডায়াগ্রাম। আমরা কি বললাম, যে কোনো প্রেজেন্টেশন যেটা হবে সেটা যখন ডায়াগ্রামে আমরা কনভার্ট করে দেব, তাহলে সেটা একটা ডিএফডি মডেল, মানে ডেটা ফ্লো ডায়াগ্রাম মডেল। তাহলে এটা আমি বলতে পারি এটা একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম মডেল অফ এ কার। ঠিক আছে, মানে অ্যাসেম্বল পার্ট বেসিক্যালি। ফার্স্টে দেখো, একটা যে কোনো গাড়ি যদি অ্যাসেম্বল করতে হয়, ফার্স্ট অফ অল আমরা যেই গাড়ি ইউজ করব না কেন, সেটার ইঞ্জিনটা অনুযায়ী স্পেসিফিক হয় সেই গাড়িটা। তাহলে ফার্স্ট আমাকে ইঞ্জিনটা ফিট করতে হবে, সেটা আমি
যে কোনো স্টোর থেকে আনবো, ঠিক আছে? যখন ইঞ্জিনটা ফিট হয়ে গেল, তারপরে অ্যাকর্ডিং টু গাড়ির মডেল অনুযায়ী কি কটা দরজা হবে, ঠিক আছে, বা কটা সিট হবে, সেগুলো অ্যারেঞ্জ হলো, সেগুলো একটা স্টোর থেকে এলো। তার মানে আপাতত ইঞ্জিন আর গাড়ির দরজাগুলো অ্যাসেম্বল হলো, বা হ্যাঁ গাড়ির দরজা পর্যন্ত রাখলাম, গাড়ির দরজা বা উইন্ডো যেগুলো রয়েছে সেগুলো অ্যারেঞ্জ হলো, ঠিক আছে। ফাইনালি দেখো আমার গাড়ির হুইলও দরকার, সেগুলো একটা স্টোর থেকে এলো, সেগুলোও অ্যারেঞ্জ হলো। ফাইনালি এই জায়গাটায় দেখো অ্যাসেম্বল হচ্ছে। তার মানে কি, এই যে এই জিনিসগুলো আমরা পেলাম, এগুলো মেজর ফিচার ছিল, দ্যাট ইজ ফিট ইঞ্জিন, ফিট ডোর, ফিট হুইল। এতক্ষণ যেগুলো আমরা পড়ছি মেজর পার্ট গুলোকে আইডেন্টিফাই করব, দোজ আর নোন অ্যাজ মেজর পার্ট, ঠিক আছে। এই যে মেজর পার্ট গুলো আমি পেলাম, সেগুলোকে অ্যাসেম্বল করলাম অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট। ওখানে আমি পড়েছিলাম কি, অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট আমরা ফেচ করে নেব, যেটা যে অনুযায়ী ফেচ হয়েছে, ফেচ আপ টু দিস ফেচ হয়েছে, দেন ফাইনালি অ্যাসেম্বল হয়েছে। যখন পুরো গাড়ির স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে, অ্যাট দ্যাট টাইমে আমরা গাড়িটা রেডি, জাস্ট পেন্ট করলাম। আর টেস্ট, আমি তোমাদেরকে সবসময় বলছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে টেস্ট আর মেনটেনেন্স করতে হয়। ফাইনাল টেস্টিং হলো, যদি ফাইনাল টেস্টিং ইজ ওকে, তাহলে কি ফাইনালি আমরা কারটাকে লঞ্চ করতে পারি। দেখো ঠিক আছে, হ্যাঁ ম্যাম, বুঝতে হ্যাঁ পেরেছি। ম্যাম। এটা হচ্ছে ডেটা ফ্লো মডেল অফ এ কার অ্যাসেম্বলি প্ল্যান্ট বলতে পারো, যে কোনো প্ল্যান্টেই তো আমাদের কার গুলো তৈরি হয়, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল বোঝানো হয়েছে। আচ্ছা, নেক্সট আসছি আমি অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। আচ্ছা, এটা মানে কিছু আইডিয়া আছে? একটু আগের থেকে আগের মতোই রিলেটেড হবে। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাম বলছি ওখানে দেখো। ডেটা নিয়ে কাজ করছিলাম, এখানে অনেকগুলো রিয়েল লাইফ অবজেক্ট নিয়ে কাজ করব। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে অনেক রিয়েল লাইফ অবজেক্ট নিয়ে কাজ করবো। কিরকম? ওখানে দেখো আমরা যা পেয়েছিলাম পেয়েছিলাম, কিন্তু যখনই এখানে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন তার সাথে অ্যাড হচ্ছে, সেখানে কি কি অ্যাপ্রোচ, বেসিক্যালি ন্যাচারাল কিছু অবজেক্ট, একসাথে একটা কোম্পানি চালাতে গেলে অনেক ধরনের জিনিস দরকার হয়, ঠিক আছে। তো ন্যাচারাল কিছু অবজেক্ট লাইক ধরো কতজন এমপ্লয়ি রয়েছে, তাদের রেজিস্টার নাম্বার কি, তাদের ধরো পে রোল কত, কে কত স্যালারি পায়, যখন এগুলো অ্যাড হয়ে একটা ডেটা স্ট্রাকচার তৈরি হবে বা একটা প্রজেক্ট ডেভেলপ হবে। ধরো এই প্রজেক্টটা, এই যে কার্ডটা বললাম, এই কার্ডটা অনুযায়ী আমি বলছি, ধরো এই কার্ডটা ডেভেলপ করতে আমাকে 20 জন মেম্বার লেগেছে, 20 জন এমপ্লয়ি লেগেছে, তাদের পেরোল কত, তাদের রেজিস্টার নাম্বার কত, এইগুলো ডিটেলস যখন এটার সাথে ডকুমেন্টের সাথে স্টোর হবে, তখন সেই কনসেপ্টটাকে আমরা বলবো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু, ঠিক আছে। তার মানে কি, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা পেলাম, সেগুলো আইডেন্টিফাই করলাম, তার সাথে একটার সাথে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে আমরা একটা ফাইনালি একটা ডেটা তৈরি করলাম, ঠিক আছে। তার সাথে এখানে আরো কিছু অ্যাড হয়, ঠিক আছে। এই যে যে অবজেক্ট গুলো বলছি, সবগুলোতেই একটা ডেটা হাইডিং বা ডেটা কনস্ট্রাকশনের কনসেপ্ট ইউজ হয়। যখন ডেটা হাইডিং বা ডেটা অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট ইউজ হবে, দিস ইজ নোন অ্যাজ ডেটা এন্টিটি, বা বলতে পারো এগুলো আমাদের অবজেক্টের এন্টিটি হিসেবেও কাউন্ট হয়। আরেকবার বলবো? দেখো যেই অবজেক্ট গুলো রয়েছে, এই যে এই অবজেক্ট গুলো নিলাম তো, এই অবজেক্ট গুলোতে যখন আমার ডেটা হাইডিং এর কনসেপ্ট ইউজ হবে বা ডেটা অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট ইউজ হবে, এগুলোকে আমরা এন্টিটি হিসেবে ডেনোট করব। এন্টিটি মানে কি আমরা জানি, তোমরা এন্টিটি মানে জানো? DBA, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেই ম্যাম, এন্টিটির, বিবিএস এ পড়েছিলাম এন্টিটি এন্ড এন্টিটিস। সেই এন্টিটির কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হয়, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের কনসেপ্ট। যা যা বললাম সবই দেওয়া রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা বলতে ভুলে গিয়েছি, এটা কিন্তু 80s এর সময়, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনটা এসেছে 80s এর সময়। মানে এটা কিন্তু ছিল 70s, আমি পড়েছি ডেটা ফ্লো, তার সাথে কিন্তু তার 10 বছর পরে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন অ্যাড হয়েছে। এটা কেন অ্যাড হয়েছে? তার কারণ এটা আরো সিম্পল হয়েছে, ইউজটা রিইউজ করা যাচ্ছে,
ইজি মেনটেনেন্স, মেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট হচ্ছে ইজি মেনটেনেন্স করা যায়, ঠিক আছে। আচ্ছা, এই যে চেঞ্জ গুলো হয়েছে, ইভলিউশন অফ ডিজাইন টেকনিক, এখানে কি ইয়ারটা দেওয়া রয়েছে? না, ইয়ারটা দেওয়া নেই, আমি ইয়ারটা বলছি, ঠিক আছে। এই যে ডিজাইনটা চেঞ্জ হলো, যে আমরা এত কিছু শিখলাম, কি কি হয়েছে, এই পুরো এরাটা আমি ধরতে পারি কত থেকে আজকে পড়েছিলাম, 1950s থেকে, মনে করে দেখো। হ্যাঁ, প্রথম ওখান থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, 1950s থেকে পড়েছিলাম, আপ টু কত দূর পড়লাম, 1980s। 1950s এ ছিল, এগুলো সব ছিল, এটা ছিল 1950s এ, এটা ছিল 1960s এ, এটা ছিল 1970s এ, এটা ছিল 80s এ। বেসিক্যালি 80s এ আমি যদি ধরি দুটোই, ডেটা ফ্লো স্টাইলের সাথে অবজেক্ট ওরিয়েন্টেড আমি পড়লাম। কিন্তু 2000 পর্যন্ত কি হয়েছে, এখানে আরেকটা ব্লক হবে। বাবা, আচ্ছা ঠিক আছে, আমি এখানে নিচে লিখছি। এখানে আরেকটা 2000, ঠিক আছে। এখানে কি হবে, অ্যাসপেক্ট ওরিয়েন্টেশন ক্লায়েন্ট সার্ভার ডিজাইন এমবেডেড সফটওয়্যার ডিজাইন। আরেকবার বলছি, এটা 80s পর্যন্ত ছিল, আপ টু 2000 পর্যন্ত আরেকটা ফিচারও উপরে অ্যাড হবে, দ্যাট ইজ অ্যাসপেক্ট ওরিয়েন্টেশন ক্লায়েন্ট সার্ভার ডিজাইন এমবেডেড সফটওয়্যার ডিজাইন, ঠিক আছে। এটার মানে কি, এই যে জাভাস্ক্রিপ্ট। এতগুলো ফিচার বলছি, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ বলতে পারো। আচ্ছা, এটার মানে কি বলতে চাইছি, বেসিক্যালি এতদিন পর্যন্ত আমরা অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলটা জানলাম, এরপরে কি অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। কিরকম, ধরো আমাদের অ্যামাজন তো অনেক পরে এসেছে, আমি তাও অ্যামাজন দিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি। ধরো অ্যামাজন যখন শুরুর দিকে আসে, মোস্ট প্রবাবলি তোমরা ছোট ছিলে, ঠিক আছে, সেই টাইমে দেখবে অ্যামাজনে এত ফিচার কি ছিল, এত কিছু পাওয়া যেত। না বা আমি ম্যাম। যদি ফ্লিপকার্ট দেখি, ফ্লিপকার্ট আরো ইজি এক্সাম্পল, ফ্লিপকার্ট জানো তো, তোমরা জানো কিনা আমি জানি না, শুধুমাত্র বই দিত, ফ্লিপকার্টে অনলি বই ডেলিভার হতো। এবার তুমি দেখো ফ্লিপকার্টে টাইমের সাথে সাথে কত কিছু ফিচার অ্যাড হয়েছে, এই হ্যাঁ ফিচার ম্যাম। গুলো অ্যাড হচ্ছে কেন, অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। আচ্ছা কি, আচ্ছা না ম্যাম, কি চয়ন কি বলতে চাইছে বলো। আবার বললো হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক বুঝলাম না। আহ, ঠিক আছে। তার মানে কি, আমরা অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ডিজাইন করেছি। এবার যে কোনো সফটওয়্যার ডিজাইন করা মানেই হচ্ছে সেখানে আমার জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল, তার সাথে জাভা, এগুলোর কনসেপ্ট গুলো অ্যাড হয়। তার মানে কি, আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যা যা ছিল, তার সাথে নিশ্চয়ই আমরা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ গুলোকেও আরো ডেভেলপ করেছি। হ্যাঁ, অ্যামাজনও করতো, কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনের থেকেও পুরনো কোম্পানি। তাহলে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট আমাদের সাইট গুলোও চেঞ্জ হয়েছে, তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোও চেঞ্জ হয়েছে। সেটাকেই আমরা বলবো অ্যাসপেক্ট ওরিয়েন্টেশন ক্লায়েন্ট সার্ভার ডিজাইন এমবেডেড সফটওয়্যার ডিজাইন। দেখো এত দূর ঠিক আছে তো সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট আরো কিছু স্লাইড রয়েছে, ঠিক আছে। এটা তো আমি বললাম এমবেডেড টেকনিক গুলো। আচ্ছা, আরো কিছু সফটওয়্যার ডেভেলপমেন্টের টেকনিক রয়েছে, এগুলো কেন ইউজ হয়, খুব ইজি, ঠিক আছে। লাইফ সাইকেল মডেল যা যা রয়েছে, এগুলো একবার জাস্ট রিডিং দিয়ে নিও, এগুলোর ইম্পর্টেন্স নেই খুব একটা, ঠিক আছে। আমি নিচ থেকে আবার পরের দিন পড়াবো, সফটওয়্যার লাইফ সাইকেল থেকে, এটা চ্যাপ্টার নাম্বার 2। আচ্ছা, এত দূর ছিল, এত দূর, ঠিক আছে। এটা ছিল চ্যাপ্টার নাম্বার 1। শোনা গেল সবার? এগুলো সবই হ্যাঁ ম্যাম। চ্যাপ্টার নাম্বার 1 পেয়ে যাবে, এত কিছু ডিটেলস গুলো নেই। মানে মোটামুটি 61 থেকে 71 পর্যন্ত বইয়ে নেই, তাই একবার জাস্ট থ্রো করে নিও। আর পেজ নাম্বার মোস্ট প্রবাবলি যদি নতুন এডিশন হয়, আমি বলতে পারবো না, পুরোনো এডিশন মানে 3rd এডিশনে পেজ নাম্বার 26 এ একটা সামারি দেওয়া রয়েছে। এই যে পুরো চ্যাপ্টারটা বললাম, সেই সামারি গুলো পারলে যতবার যে চ্যাপ্টার গুলো হবে সেই অনুযায়ী সামারি গুলো একবার গো থ্রু করে নিও, তাহলে তোমাদের ইজি হবে আরো, ঠিক আচ্ছা আছে। ম্যাম। আচ্ছা, আমি ক্লাস ওকে ম্যাম। শেষ হয়ে গেছে,
কালকেও আমি 10:30 থেকেই ক্লাস নেব। আপ টু দিস সবার কি কনসেপ্টটা ক্লিয়ার? সেটা আমাকে বলো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ক্লিয়ার। হ্যাঁ ম্যাম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেহেতু একটু লিটল বিট অফ বোরিং সাবজেক্ট, পারলে রেগুলার ওয়াইজই পড়তে থেকো, নাহলে পরীক্ষার আগে অনেকটা একসাথে গ্যাদার হয়ে গেলে পড়তে অসুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের কি অ্যাটেন্ডেন্সের একটা প্রসিডিউর রয়েছে?